এখানে বলেছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে পিতার বয়স নির্ণয় করো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য কত দিয়েছে? 15 বছর। আমরা প্রথমে লিখবো এটা ফাদার, ফাদার এটা হলো এল্ডার সন, তারপরে এটা হচ্ছে ইয়ঙ্গার সন, ছোট ছেলে। তো যেহেতু বলছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে আমরা জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ এল্ডার সন এর বয়সটা ধরেই অঙ্কটা করব। মনে করলাম এর বয়স হলো x বছর, জ্যেষ্ঠ পুত্রের বয়স x বছর। তো এখানে বলেছে কি পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর, তার মানে যে ছোট ছেলেটা যে আছে ইয়ঙ্গার সন যে আছে তার বয়স এর থেকে 15 বছর কম হবে। আর 15 বছর কম মানে তার বয়স তাহলে কত হবে? x-15। এটা ছোট ছেলের বয়স। এখন এখানে আবার বলেছি কি পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে জ্যেষ্ঠ পুত্রের বয়স তো আমরা এক্স ধরেছি, তাহলে পিতার বয়স এর দ্বিগুণ হবে, তার মানে পিতার বয়স হয়ে যাবে 2x বছর। এটুকু বুঝতে পারলে সবাই? এবারে দেখো এখানে বলেছে কি আরেকটা কথা, যে 10 বছর পর পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। তো 10 বছর পর এই পিতার বয়স কত হবে? 10 বছর পর পিতার বয়স এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে, মানে 10 বছর পর 10 বছর পর কি হচ্ছে পিতার বয়স হয়ে যাচ্ছে 2x+10, এত বছর হচ্ছে। আর যেহেতু এখানে কনিষ্ঠ পুত্রের বয়সের সঙ্গে তুলনা করেছে যে কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে 10 বছর পর কনিষ্ঠ পুত্রের বয়স এই যে x-15 বছর তার সঙ্গে 10 যোগ হবে, তার মানে এর সঙ্গে আমরা যদি 10 যোগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি? এক্স -15+10 মানে কনিষ্ঠ পুত্রের বয়স হচ্ছে x-5, এত বছর হচ্ছে। তো এটা কি হচ্ছে? পিতার বয়সটা কি হয়ে যাচ্ছে? কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে, মানে এই যে 2x-10 ইকুয়ালস টু কত হচ্ছে? x-5 এর 3 গুণ, এই দুইটা সমান। তো এখন আমরা যদি সমাধান করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 2x+10 ইকুয়ালস টু কী পাচ্ছি? এখানে 3 দিয়ে গুণ করলে 3x-15, বা আমরা যদি এক্সগুলোকে একদিকে নিয়ে যাই তাহলে এখানে আমরা লিখছি 10, 15টা এদিকে আসলে +15 হয়ে যাচ্ছে, এখানে সমান সমান 3x, আর 2xটা এদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, -2x হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 10 আর 15 যোগ করলে হয়ে যাচ্ছে 25, সমান সমান এটা বিয়োগ করলে x, মানে x এর মান পেলাম আমরা কত? 25। তো এক্স আমরা কি ধরেছি? বড় ছেলের বয়স, জ্যেষ্ঠ পুত্রের বয়স x বছর ধরেছি, আর পিতার বয়স কি ধরেছিলাম? 2x। তাহলে x মানে যদি তোমার 25 হয় তাহলে 2x মানে কত হবে? 25-এর সঙ্গে 2 গুণ, 25 আর 2 গুণ করলে কত হচ্ছে? 50 বছর। এটাই আমাদের উত্তর। তাহলে পিতার বয়স কত পেলাম আমরা? 50 বছর। তাহলে কোনটা সঠিক উত্তর? এ নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ থেকে 14 বেশি। গরুর সংখ্যা কত? একদল গরু আছে, এখানে গরুও আছে আবার মুরগিও আছে, মানে কাউ আছে আবার হেন আছে। তো এদের মানে কি বলেছে যে পায়ের সংখ্যাটা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। তো আমরা যদি মনে করি যে এদের টোটাল তোমার মাথা আছে এক্সটি, ঠিক আছে, মাথা যদি এক্সটি থাকে তাহলে মানে কি প্রাণী টোটাল গরু আর মুরগি মিলে এক্সটি প্রাণী আছে, এটাই তো। যেহেতু মাথা মানে কি জয়টা প্রাণী ততগুলো মাথা আছে, তাহলে মোট এক্সটি প্রাণী আছে। এবার বলেছে যে তাদের পায়ের সংখ্যা কীরকম? যে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। তাহলে তাদের পায়ের সংখ্যা, সাপোজ আমরা মনে করি সবগুলোই যদি মুরগি থাকতো তাহলে কতগুলো পা হতো? তাহলে এক্সটি যদি মনে করো গরু নেই শুধু মুরগি আছে, তাহলে এক্সটি মুরগির পা কয়টা হতো? এক্স গুণ 2, কারণ একটা মুরগির কয়টি পা? 2টি পা, আর একটা গরুর কয়টি পা? 4টি পা। যদি সব মুরগি থাকতো তাহলে পা হয়ে যেত এক্স গুণ 2 অর্থাৎ 2xt। কিন্তু কি বলেছে? যতগুলো মাথা আছে তার দ্বিগুণের থেকে 14 বেশিটি হচ্ছে পা।
তার মানে একটা মুরগির যদি 2টা পা থাকে, একটা গরুর যদি 4টা পা থাকছে, তো তাহলে একটা মুরগির তুলনায় একটা গরুর কয়টি পা বেশি? 2টি পা বেশি হচ্ছে, কারণ এটা যদি আমরা বিয়োগ করি 4 থেকে 2 বার দিলে 2, একটা গরুর 2টি পা বেশি হচ্ছে মুরগির তুলনায়। তাহলে এখানে যদি সব মুরগি থাকতো তাহলে হওয়ার কথা 2x পা, কিন্তু কিছু গরু থাকার জন্য 14টি পা বেশি হচ্ছে। 14টি পা বেশি হচ্ছে কারণ কি, যে একটা গরুর, প্রত্যেকটা গরুর মুরগির তুলনায় 2টি করে পা বেশি আছে। তাহলে একটা গরু থাকলে 2টা পা বেশি হচ্ছে, তাহলে 14টি পা বেশি হয়েছে। তা কয়টা গরু থাকা দরকার? 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে গরুর সংখ্যা, অর্থাৎ 14 = 2 = 7, অর্থাৎ 7টি সেখানে গরু আছে। বুঝতে পারলে তো? কারণ একটা মুরগির 2টো পা, একটা গরুর 4টি পা। মুরগির তুলনায় গরুর পায়ের সংখ্যা 4 - 2 = 2টি বেশি। একটা গরু থাকলে 2টি পা বেশি হয়, এখানে 14টি পা বেশি হয়েছে। তাহলে কয়টা গরু থাকবে? 14কে যদি 2 দিয়ে ভাগ করি, যেটা ভাগফল সেটাই, অর্থাৎ 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 7, অর্থাৎ এখানে 7টি গরু আছে। উত্তর এ নাম্বার। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো, এই অঙ্কগুলো কিন্তু WBCS পরীক্ষায় প্রত্যেকটি অঙ্ক এসেছে। তো অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো অন্য যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো দেখো পরের অঙ্ক, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষা বড় এবং 5/6 অপেক্ষা ছোট? তাহলে দেখো, একটা সংখ্যা হচ্ছে 3/4 এই ভগ্নাংশটা, আরেকটা ভগ্নাংশ কত? 5/6। তো বলছে এই দুটার মাঝখানে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? তো একটা জিনিস মনে রাখবে যে এখানে দেখো, এদের লব আর হরের মধ্যে পার্থক্য কত? 1। এখানে লব আর হরের মধ্যে পার্থক্য কত? 5 আর 6 যদি বিয়োগ করি 1 পাচ্ছি। তো যে কোনো ভগ্নাংশের, প্রত্যেকটা ভগ্নাংশ যদি লব ও হরের পার্থক্য সমান থাকে তাহলে কি হয়, যার লব বড় সেই ভগ্নাংশটা বড়, আর যার লব ছোট সেই ভগ্নাংশটা ছোট। তাহলে এখানে বুঝতে পারছি যে এটা ছোট ভগ্নাংশ, এটা বড় ভগ্নাংশ। তো এদের মাঝের সংখ্যা কি হবে? তাদেরও মাঝখানে আমরা দেখে নিই লব ও হরের পার্থক্য সেম আছে নাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও লব ও হরের পার্থক্য 1, এখানেও লব ও হরের পার্থক্য 1, এখানেও লব ও হরের পার্থক্য 1, মানে 4 আর 5 বিয়োগ করে 1 পাচ্ছি, এখানেও 1। তাও আমরা এখানে বুঝতে পারছি যে এখানে 5/6 থেকে ছোট কোনটা আছে? এইটা আছে, এইটা আছে, এইটা আছে। কিন্তু 3/4 থেকে বড় কোনটা আছে? এটা 3/4 থেকে ছোট, এটা হবে না। এটা ছোট, এটা হবে না। এটা কিন্তু 3/4 থেকে বড়, তার মানে এটাই সঠিক উত্তর। তাহলে মাঝের সংখ্যা হবে 4/5। বুঝতে পারলে? খুব সহজে এই অঙ্কটা করা যায়। তাহলে এটাই হলো আমাদের উত্তর, অর্থাৎ সি নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, এই অঙ্কে বলেছে কি, একটি ক্যাম্পে 4000 জন লোকের 90 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো দেখো এখানে কতগুলো লোক ছিল? 4000 জন লোক ছিল। তাদের কত দিনের খাবার ছিল? 190 দিনের খাবার ছিল। 30 দিন পর কি হয়েছে? 800 জন লোক অন্যত্র চলে গেছে। তার মানে এখন কতগুলো খাবার আছে? এখন খাবার আছে 4000 জন লোকের, যেহেতু 30 দিন পর লোকগুলো চলে গেছে, তার মানে 190 দিনের মধ্যে থেকে 30 দিনের খাবার তারা খেয়ে নিয়েছে, তার মানে আছে 160 দিনের খাবার। 190 থেকে 30 আমরা যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 160 দিনের খাবার আছে। বুঝতে পারলে? কিন্তু এখন লোক কতগুলো আছে? 4000 লোকের মধ্যে 800 জন লোক চলে গেছে, তাহলে 4000-এর থেকে যদি 800 বিয়োগ করি তাহলে কত থাকছে? 3200 লোক। তাহলে এখন লোক আছে 3200 জন লোক। এই 3200 জন লোক এই খাবারগুলো কত দিনে খাবে? ঠিক আছে, আমরা খুব সহজভাবে করতে পারি। দেখো, একদম সহজভাবে যদি তোমরা বোঝার চেষ্টা করো, 4000 জন লোক খাবারগুলো 160 দিনে খাচ্ছে। ঠিক আছে, তাহলে একজন লোক কত দিনে খাবে? অনেক দিন ধরে খাবে। তার মানে 4000 গুণ 160 এত দিনে খাবে। একজন লোক যদি খায় তাহলে এত দিনে খাচ্ছে। তাহলে 3200 জন লোক কত দিনে খাবে? নিশ্চয়ই এইটার তুলনায় কম দিন লাগবে, তাহলে এটাকে আমরা ভাগ হিসেবে লিখব 3200। ঠিক আছে,
এবার আমরা কাটাকুটি করি, শূন্য দিয়ে এই শূন্য কেটে দিই, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিই। 16 দিয়ে যদি 32কে কাটি 2, আর 2 দিয়ে 400কে কাটলে 200, অর্থাৎ 200 দিন চলবে। বুঝতে পারলে খুব সহজ হয়ে গেল অঙ্কটা। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু আসলে কিন্তু খুব সহজ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটাতে টিক মারবো? সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে কি, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে। ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে। বাকি আম 2280 টাকায় বিক্রি করে। তার 5% ক্ষতি হলো। তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? দেখো, সে এক ঝুড়ি আম কিনেছে, এক ঝুড়ি আমের মধ্যে কিছু আম পচে গেছে, বাকি যে আমগুলো আছে সেগুলো সে বিক্রি করেছে 2280 টাকায়। এখন তার ক্ষতি হয়ে গেল, কত পার্সেন্ট ক্ষতি হলো? 5% ক্ষতি হলো। 5% ক্ষতি মানে কি? যদি সে 100 টাকায় আমগুলো কিনেছে, তাহলে তা 100-তে 5 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে সে বিক্রি করেছে 95 টাকায়, তাই না? 100 টাকায় কিনেছে, 5 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে বিক্রি করেছে 95 টাকায়। তো ও বিক্রি করেছে 2280 টাকায়। তো প্রশ্ন বলেছে সে কত টাকায় কিনেছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। বা আমরা লিখতে পারি যে সে 95 টাকায় যদি ক্রয় মূল্য হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তার কত? 100 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/95 টাকা। সুতরাং সে বিক্রি করেছে 2280 টাকায়। তার মানে 2280 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 100/95 আমি এখানে লিখে দিচ্ছি, এইটা এখানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 2280। এবার যদি আমরা কাটাকুটি করি, কি হচ্ছে? এটা কাটি, 5 20 120, 5 19 95। 19 দিয়ে যদি এটাকে কাটি, 19 দিয়ে 22কে কাটলে 1 হচ্ছে, থাকে 3, 38 হয়ে গেল। 19 দুগুণে 38, অর্থাৎ 2, এই শূন্য এখানে দিয়ে দিলাম। 20 আর 120 যদি গুণ করি, অর্থাৎ 12 আর 2 গুণ করলে 12 দুগুণে কত হয়? 24, এই শূন্য দুটা শূন্য এখানে করবে, 2400 টাকা। বুঝতে পারলে? অর্থাৎ সে আমের ঝুড়িটা, যে এক ঝুড়ি আম কিনেছিল কত টাকায়? 2400 টাকায় কিনেছিল। সি নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক। এখানে বলেছে কি, 6 জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে। ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে? দেখো, দাবা প্রতিযোগিতা হচ্ছে কয়জনের মধ্যে? 6 জনের মধ্যে। তো তারা কি করছে? প্রত্যেক খেলোয়াড় আর অন্য আরেকজনের খেলোয়াড়ের সঙ্গে একবার করেই খেলতে পারবে। তো কতবার খেলা হবে? এটা খুব সহজভাবে তোমরা মনে রাখবে। এই যে 6 আছে, তোমরা প্রথমে 6 লিখবে, অর্থাৎ যতজন খেলোয়াড়ের সংখ্যা লিখবে, গুণ চিহ্ন দিয়ে 6-এর আগের যে সংখ্যাটা সেটা লিখবে। 6-এর আগের সংখ্যা কত? 5, আর এটাকে 2 দিয়ে ভাগ করবে, যেটা ভাগফল সেটাই হবে উত্তর। তাই 2 দিয়ে যদি 6কে কাটি, তাহলে হচ্ছে 3, 3 আর 5 গুণ করলে 15, অর্থাৎ টোটাল কতগুলি খেলা হবে? 15টি খেলা হবে, অর্থাৎ বি নাম্বার সঠিক উত্তর। এটার ফর্মুলা একটা আছে, ফর্মুলাটা তোমরা মনে রাখবে, অবশ্যই তোমরা এটা পারবে। ফর্মুলাটা কি? 1/2 ইন্টু n ইন্টু n-1, এটা সূত্র। n বলতে এখানে কতজন লোক খেলছে সেটাকে বোঝাচ্ছে। n মানে যদি 6 হয়, তাহলে আমরা এখানে 6 লিখেছি, আর n-1 মানে 6-এর থেকে 1 বাদ, অর্থাৎ 5 লিখেছি, আর 1/2, 1 2 না লিখলেও চলে, নিচে 2 লিখেছি। বুঝতে পারলে? খুব সহজে হয়ে গেল অঙ্কগুলো। আমি আবার বলছি, এই অঙ্কগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন WBCS পরীক্ষার, তো এগুলা কিন্তু যে কোনো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহিত দেখবে। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? দেখো, 40 মিটার কাপড় তো আছে, আমরা পাবো, বলছি কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। তার কত মিটার বাদ দিব? পাচ্ছি তো 7 মিটার, তাহলে 40-এর থেকে 7 বিয়োগ করে দিই। কত বাদ যাচ্ছে? তাহলে 33 মিটার, অর্থাৎ 40-এর থেকে 33 মিটার বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাচ্ছে। তো এটা আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তার মানে
এই 40-এর 33কে আমরা যদি শতকরায় প্রকাশ করি যেটা হবে সেটাই উত্তর। তো আমরা লিখতে পারি শতকরা প্রকাশ করার নিয়ম, যেহেতু আমাদের 40-এর মধ্যে 33 বাদ দিচ্ছি, তাহলে 33/40 গুণ 100, কাটাকুটি করে যেটা আসবে সেটাই উত্তর হবে। কাটাকুটি করি, 20 দিয়ে কাটে, 20 দুগুণে 40, 5 করি 105, আর কি করি 2 দিয়ে কাটি, আড়াই দুগুণে 2.5, মনে করি আমরা 25, 2.5, 3 25 75-এর 5 হাতে থাকলো কত 7, 3 25 75 আর সাথে 82, 8 10 দিয়ে 82, দশমিক 1 ঘর আগে, অর্থাৎ এটা 82.5, এটা সঠিক উত্তর, অর্থাৎ সি নাম্বার। বুঝতে পারলে? খুব সহজে হয়ে গেল। এগুলা প্রশ্ন WBCS পরীক্ষায় এসেছিল, সুতরাং অঙ্ককে কেউ ভয় পাবে না, সবসময় সোজা অঙ্ক আসে, শুধু অঙ্কগুলো আমাদের খুব কম সময়ে করার চেষ্টা করতে হবে। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে কি 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় 64 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা বলতে যেমন 3, 5, তারপর মনে করো 7, এগুলো পরপর অযুগ্ম সংখ্যা, তারপর 9, তো এদের গড় হচ্ছে 64। গড় মানে কি? যোগ করার পর 6টি সংখ্যাকে যোগ করে 6 দিয়ে ভাগ করেছে। অথবা আমরা বলতে পারি মাঝের সংখ্যাটা, এটাকে এইভাবেও করা যায় যে 9 আর 3 12, 12-র অর্ধেক প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যদি যোগ করি, আমি এটা দিয়ে বোঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, বা আরও দুটো লিখে দিই, যেহেতু 6টা বলছে এটা দিয়ে বলছি 6টাতে 9 পরে হবে 11, 11-র পরে হবে 13। তো যদি সংখ্যাগুলো দেওয়া থাকতো তাহলে কি হতো, 3 আর 13 যদি যোগ করি 16, হ্যাঁ 3 আর 13 যোগ করলে হচ্ছে 16, 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। 8 পাচ্ছি কি না? অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় হতো 8। তাছাড়া আমরা বলতে পারি যেহেতু 6টি সংখ্যা আছে, মানে জোড় সংখ্যক সংখ্যা আছে, যদিও সংখ্যাগুলো বিজোড়, তাহলে এখান থেকে আমরা এই দিক থেকে 3টা নিব, এদিক থেকে 3টা নিব, তো এখানে আমরা পাচ্ছি 7, এখানে পাচ্ছি আমরা 9, 7 আর 9-এর মাঝের সংখ্যা হচ্ছে 8। বুঝতে পারলে? তাহলে এটা যদি, মানে এদের গড় কিন্তু 8 হলোই, এমনিতেও বুঝতে পারবে যে এই মাঝের যে সংখ্যাগুলো আছে এই দুটার মাঝের সংখ্যাটা, অর্থাৎ 7 আর 9-এর মাঝের সংখ্যাটা 8। তো যারা বুঝার তারা তো বুঝেই গেছো। তাহলে এবার এখানে বড় সংখ্যা কি? 8-এর পরে 9, 9টা অযুগ্ম একটা সংখ্যা, 9 2 11, 11 2 13, সবচেয়ে বড় সংখ্যা হলো 13। সেরকম তাহলে এখানে যেহেতু গড় দেওয়া আছে 64, আমরা 64 লিখে নিই, ঠিক আছে? এবার 64-র এই দিকে থাকবে 63 একটা সংখ্যা, এটা কিন্তু গড় মানটা, এটা জোড় সংখ্যা, এটা কিন্তু হবে না 63। তাহলে এই দিকের একটা সংখ্যা কত হচ্ছে? 63, তাহলে এটা 65, দুটো সংখ্যা হলো, তার আগে হবে 61, এদিকে তার আগে হবে 67, তাহলে 1 2 3 4, এদিকেরটা হবে তোমার 59, আর এদিকে তার সঙ্গে আরও 2 যোগ করলে হয়ে যাচ্ছে 69। প্রশ্ন বলছে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম 69। কোনটা উত্তর হবে? ডি নাম্বার। বুঝতে পারলে? খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবে, আর এই চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে?